নিজের খোঁড়া কবরে নিজেই পড়ে গিয়েছেন শেখ হাসিনা। একটা প্রবাদ আছে, নিশ্চয়ই আপনারা জানেন, অপরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই পড়তে হয়। শেখ হাসিনা নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে গিয়েছেন। আমি যখন এই আলোচনা করছি, আপনারা অনেকেই জেনেছেন যে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড নিয়ে ফরেন্সিক গবেষণা করে প্রতিবেদন তৈরি করেছে বিবিসি। যেই বিবিসি শিরোনাম করেছে যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অডিওটা একবার শুনুন। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। কি বলছে শেখ হাসিনা? লেথাল উইপেন, অর্থাৎ মরণঘাতী অস্ত্র, যে অস্ত্র দিলে মানুষ মরবে, লেথাল উইপনের নির্দেশ দিয়েছি। তো জুলাইয়ের হত্যাকাণ্ড যদি বর্বরতম একটি শিল্প হয়, এই শিল্পের আর্টিস্ট, শিল্পী আর কেউ না, শেখ হাসিনা। যেটা নিয়ে অনেক সন্দেহ ছিল, সংশয় ছিল যে আইনগতভাবে শেখ হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের আসামি হিসেবে প্রমাণ করা যাবে কিনা। কেননা আমি আমার ফেসবুকে একটি লেখা লিখেছি যে যখন এই হত্যাকাণ্ড শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যখন আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচারের কথা বলছি, শেখ হাসিনা সর্বোচ্চ বিচারিক সাজা চাইছি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাইছি, কিন্তু আইনে যে ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকরে একটা বিষয় তো প্রমাণ করা খুব দুষ্কর, যে শেখ হাসিনা সরাসরি হত্যাকাণ্ডের জন্য দায়ী। অনেকেই আমার সাথে, আমি এই নিয়ে ব্যক্তি পর্যায়ে অনেকের সাথে যখন কথা বলেছি, অনেকেই বলেছেন যে আপনি কিভাবে এটা বলেন যে সরাসরি শেখ হাসিনা দায়ী না, কারণ তার ক্ষমতার শাসনামলেই তো এই হত্যাকাণ্ড হয়েছে, সেটা দায় কিভাবে এড়াবে সে? আমি মানি তার দায় এড়ানোর সুযোগ নাই, কিন্তু এই হত্যাকাণ্ডের প্রায় 1400 থেকে 2000 ছাত্র জনতার হত্যাকাণ্ডের সরাসরি তাকে অভিযুক্ত করে সর্বোচ্চ বিচারিক শাস্তি চাওয়ার যখন আইনি প্রক্রিয়ায় আগাবে, তখন আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো দিতে হবে। আপনি যদি স্বচ্ছ বিচার প্রক্রিয়া শুরু করেন, তাহলে সে আত্মপক্ষ সমর্থনে যদি শেখ হাসিনা বলে যে না, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমি, যেটা আমার শপথবদ্ধ দায়িত্ব, আমি শপথ নেওয়ার সময় বলেছিলাম যে রাগ অনুরাগের বিচার বশবর্তী হইয়া আমি বাংলাদেশের রাষ্ট্রের জানমাল নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকিব। তো বাংলাদেশের জানমাল যখন জুলাইয়ে, যেটাকে জুলাই দাঙ্গা বলছে আওয়ামী লীগ, এই দাঙ্গার কারণে যখন মানুষের জানমাল নিরাপত্তা হুমকির মুখে, তখন রাষ্ট্রপ্রধান হিসেবে আমার কি করণীয় ছিল? আমি পুলিশকে বলেছি তোমরা আইনের মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবস্থা নাও এটার প্রতিবাদ দমন করতে। আইনের মধ্য থেকে, কথার ফাঁকফোকর বুঝেন। এখন সে যদি এটা বলে আদালতে, কিংবা তার আইনজীবী যদি বলে যে এখানে রাষ্ট্রপ্রধানের দায় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ রাষ্ট্রপ্রধানের দায়িত্বই হচ্ছে জানমালের নিরাপত্তা বিধান করা, এটা সাংবিধানিক শপথ, তো তিনি বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে আইনের মধ্যে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। পুলিশ যদি আইনের বাইরে যেয়ে অতি উৎসাহী হয়ে কোনো ভূমিকা নেয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটিয়ে থাকে, তার দায় কেন শেখ হাসিনার ঘাড়ে যাবে? এটি হতে পারত আত্মপক্ষ সমর্থন, এবং বলার সুযোগ থাকতো। এখন আর সেই সুযোগটা নেই, কেননা তিনি আইনের মধ্যে থেকে আর রাষ্ট্র পরিচালনার কিংবা বিদ্রোহ দমন করার কথা বলেন নাই। তিনি বলেছেন লেথাল উইপন ব্যবহার করার জন্য আমি নির্দেশ দিয়েছি, অর্থাৎ মরণঘাতী। তো মরণঘাতী অস্ত্র মানে মারাত্মক খুন করা যায়, এবং এর সাথে তো দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার, সেই বিচারের রেকর্ড তো রেকর্ডেড, কারণ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই সময় বলেছেন শুট এট সাইটের নির্দেশনা দেওয়া হয়েছে 144 ধারা, এবং শুট এট সাইট দেখা মাত্র গুলি নির্দেশনা দেওয়া হয়েছে। শুনুন একবার ওবায়দুল কাদেরের বক্তব্য। কারফিউ তো অবশ্যই সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ, এবং এখানে শুট এট সাইটও আছে। এটা রাজনৈতিক, এটা সরকারি সিদ্ধান্ত। 12টা থেকে। তো আপনি যদি মিলান ঘটনাগুলো, একটা হলো শুট এট সাইটের সিদ্ধান্ত 14 দলের সভা থেকে বেরিয়ে, আওয়ামী লীগের সভা থেকে বেরিয়ে গণমাধ্যমে বলছেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার অডিও যে ফরেন্সিক গবেষণা করে বলেছে বিবিসি যে সরাসরি শেখ হাসিনা লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, মিলে গেল। আর তৃতীয় বিষয় কি? তৃতীয় বিষয় হচ্ছে জুলাইয়ের হত্যাকাণ্ড, যেটা পুলিশ গুলি করেছে। গুলি করতে আমরা দেখছি সব ভিডিও অগণিত ফুটেজ আছে। আপনি যদি তিনটা মেলান, জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা, যেটা সর্বোচ্চ সাজা বলতে আমরা যেটা বুঝি সর্বোচ্চ সাজা, আমি বলছি না ফাঁসি, কেননা একবার যদি আমি ফাঁসি বলে ফেলি তাহলে সেটা চাপ তৈরি হয়। সর্বোচ্চ হত্যাকাণ্ডের, গণহত্যার বিচার ফাঁসিই হবে, কিন্তু আমি বলতেছি না, আমি বলছি সর্বোচ্চ বিচার। সাবধান থাকতে চাই আমার শব্দ প্রণয়নে, কেননা 2013 সালে এরকম ফাঁসি করতে যেয়ে আমরা
শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে মাফিয়াতন্ত্র হয়ে উঠতে দেখেছি, ফ্যাসিস্ট হয়ে উঠতে দেখেছি। আমরা চাই না ভবিষ্যতে বাংলাদেশে কেউ বিচারিক প্রক্রিয়ায় কেউ একেবারে চাপিয়ে দেওয়া, ফাঁসির দাবি নিয়ে যেন ফাঁসি হইতে হবে, না হলে ন্যায় বিচার হবে না, এরকম জায়গায় আমরা রিজিড না থাকি। আমি বলছি সর্বোচ্চ বিচারিক সর্বোচ্চ সাজা, সেই জায়গায় শেখ হাসিনা যে সর্বোচ্চ সাজা পাবেন সেটার আর সবকিছু প্রমাণ এখন, দালিলিক প্রমাণ, কণ্ঠর রেকর্ড এবং দলের যেসব বক্তব্য সবকিছু এক জায়গায়। সুতরাং আমাদের আর দ্বিধা নেই যে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তিটা পাবে এবং তিনি কবরে যাবেন। তো তিনি যদি কবরে যান তাহলে এই কবরটা খুঁড়েছিলেন কিভাবে, কবরটা খোঁড়া হলো কিভাবে, সেটাই আমি আলোচনার শুরুতে বলেছি যে শেখ হাসিনা নিজের খোঁড়া কবরে নিজেই যাচ্ছেন। যেই কবরটা তিনি খুঁড়েছিলেন অন্যকে ঘায়েল করার জন্য। কি সেটি হলো আরাফাতুল ইসলাম, ডয়েচে ভেলের সাংবাদিক, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেটরি কাউন্সিল, আমি অ্যাব্রিভিয়েশনটা এই মুহূর্তে মনে করতে পারছি না, এইটার কাজ ডিজিএফআই এর একটি সেল। এইটির কাজ ছিল কি, মানুষের কল রেকর্ড করা, কথোপকথন রেকর্ড করা, যেটা গণতন্ত্র পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী। আমরা বহুতবার বলার চেষ্টা করেছি যে এইভাবে কথোপকথন রেকর্ড করা রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী করতে পারে না। এমটিএমসি পরিচালিত হতো জিয়াউল হক জিয়া, দুর্ধর্ষ হত্যাকারী, তাকে আপনার নিশ্চয়ই এখন কারাগারে আটক আছেন তিনি। তো এই এনটিএমসি কে সক্রিয় করেছিলেন শেখ হাসিনা কিভাবে? ইসরায়েল থেকে এই যে ফোনে আড়ি পাতার যেসব সরঞ্জামাদি কিনেছিলেন, আমরা এর আগ দিয়ে বহুত পত্রপত্রিকায় রিপোর্ট দেখেছি যে মুখে মুখে ইসরায়েলের বিরোধিতা করলো শেখ হাসিনা ইসরায়েল থেকে এই অতি স্পর্শকাতর টেকনোলজি বাংলাদেশে আমদানি করেছেন। কি, মানুষের ফোনে আড়ি পাততে হবে। কেন আড়ি পাততে হবে? তারা যে সরকার বিরোধী যেসব আন্দোলন করছে সেগুলার ঘটনা প্রসঙ্গ যেন জেনে যায়। সেজন্য একটা সময় বাংলাদেশে খুব আতঙ্ক ছিল ফোনে কথা বলা, কেননা দেখাচ্ছে যেই ফোনে কথা বলছে তার ফোন কল রেকর্ড গোয়েন্দাদের কাছ থেকে চলে যাচ্ছে। এটা হলো কবর খোঁড়ার যে কাজটা শেখ হাসিনা করেছিলেন। তো এখন শেখ হাসিনা যে ফোনে নির্দেশ দিচ্ছেন লেথাল উইপেন ব্যবহার করো, এটা তো মারাত্মক একটা নির্দেশ, ইটস এ ক্লাসিক কড, এবং এই একটা শব্দই শেখ হাসিনার সর্বোচ্চ বিচারিক সাজা নিশ্চিত করার জন্য যথেষ্ট। সেটা রেকর্ডেড হলো কিভাবে? এমটিএমসিতেই রেকর্ড হয়েছে। শেখ হাসিনা বিরোধী দল মত এদেরকে তাদের কথা রেকর্ড করার জন্য যে যন্ত্রাদি আমদানি করেছিলেন, সেই যন্ত্রাদি এবং সেই বাহিনী শেখ হাসিনার কল রেকর্ড করেছে। জিয়াউল হক জিয়ারাই শেখ হাসিনার কল রেকর্ড করেছে। আরাফাতুল ইসলাম লিখছেন যে আমরা জেনেছিলাম শেখ হাসিনার কল রেকর্ড হয়, কিন্তু সেটা একদিন ফাঁস হবে যদি জেনারেল জিয়া কোনোদিন বিপদে পড়েন। জেনারেল জিয়া বিপদে পড়েছেন, তিনি আটক বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জুলাই হত্যাকাণ্ডের বিচারের মদতদাতার অভিযোগে। ডিজিএফআই যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, খুন গুমের সাথে জড়িত আয়নাঘরের যে অপরাধ, সেটা তদন্তের জন্য জিয়াউল হক জিয়া তিনি আটক আছেন। তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন। এই এবং ওই যে আরাফাতুলের কথা, সেটা হলো শেখ হাসিনার ফোন ও কল রেকর্ড হয় বলে আমরা জেনেছিলাম ততদিন পর্যন্ত নিরাপদ, যতদিন পর্যন্ত জেনারেল জিয়া নিরাপদ। তো এখন জেনারেল জিয়া যেহেতু বিপদে, তিনি ফাঁস করে দিয়েছেন, কিংবা এই যে কল রেকর্ড এনপিএমসির যে কার্যক্রম সেটা এখন প্রকাশিত হয়েছে। তো বোঝা গেল কি, যে শেখ হাসিনা যে কবর খুঁড়েছিলেন অন্যকে কবর দেওয়ার জন্য, খালেদা জিয়াকে পচানোর জন্য, অন্য রাজনৈতিক নেতাদেরকে আটক করার জন্য এবং তাদের অপরাধ প্রমাণ করার জন্য হাতে নাতে যে তুমি ফোনে কথা বলেছ, আমরা তো দেখেছি অনেক ফোন রেকর্ড ফাঁস হয়েছে এবং সেগুলোর জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে। মাহমুদুর রহমান মান্নাকে জেলে যেতে হয়েছে সাদেক হোসেন খোকার সাথে কথোপকথন ফোন রেকর্ড ফাঁস হওয়ার প্রেক্ষিতে। তো এখন এইটিকে কিভাবে অস্বীকার করবে আওয়ামী লীগ, সেটি নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে। শেখ হাসিনার পুত্র সজীবাজের জয়, অনেকেই আপনারা বলেন মস্করা করে, 2,500 5,500 বিজ্ঞানী, অর্থাৎ তার সে 5,500 বিজ্ঞানী কেন, সেটি বলতে গিয়ে জানতে যে আমি একটি ভাষণ দেখছিলাম, ওখান থেকেই তিনি বলছেন রপিরগঞ্জে যে আমি বলেছি বাংলাদেশকে 1,500 বলতে যে 5,500 বলেছিলেন। তো 5,500 বিজ্ঞানী, তিনি একটি নতুন তত্ত্ব নিয়ে এসেছেন যে না, এটি 2016 সালে হলি আর্টিজানে যে জঙ্গি হামলা ছিল, সেই জঙ্গি হামলায় নিরপরাধ নিষ্পাপ মানুষকে উদ্ধার করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সেটাকেই এখন কল রেকর্ড বলে ফাঁস করেছে বিবিসি। এটি একটি গর্হিত কাজ হয়েছে। কিন্তু আসলে কি এই যুক্তিগুলো চাইল্ডিশ, অর্থাৎ সজীবাজের জয় যদি সত্যিই সায়েন্টিফিক মনোভাবের সম্পন্ন হয়ে থাকেন, বিবিসি একটি সংবাদ প্রতিবেদন করেছে 2016 সালের রেকর্ডের অডিও দিয়ে না, তারা এটার ফরেন্সিক গবেষণা করেছেন। এবং ফরেন্সিক গবেষণা এবং এই রেকর্ড, তো সত্যি কথা বলতে বিবিসি এখন তাদের রিপোর্ট প্রকাশ
করেছে। তাজুল ইসলাম বলছেন যে এটি বিবিসি প্রকাশ করলেও এটি আমাদের উদ্ভাবন, এবং এই উদ্ভাবনের কথা আমরা যখন বলছি তখন আমার কাছে একটি অডিও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রায় 5-7 মাস আগে এই ধরনের একটি অডিও তখন বাজারে দেখেছিলাম। আমরা বিশ্বাস করি নাই যে না ঠিক আছে, বিশ্বাস করলেও সন্দেহ ছিল এগুলোকে আইনি কাঠামো হিসেবে সন্নিবেশিত করা কঠিন, কেননা এখন এআই এর যুগে আপনি যে কারোর ভয়েস নকল করতে পারেন যা কিছু, কিন্তু সবকিছু তো আর এআই না। ফরেন্সিক গবেষণা বলে একটা বিষয় আছে, কল রেকর্ডের এমটিএমসির যে ডেটা কিংবা যে ভয়েস সেইটাকে আপনি ফরেন্সিক, অর্থাৎ ফরেন্সিক বলতে আপনার সেই শব্দটা বুঝেন, কাটা ছেঁড়া যেটা করে শরীরের, তো আপনি কল রেকর্ডের কাটা ছেঁড়া করে যে একই প্রক্রিয়ায় আপনি মিশরের মমি অর্থাৎ ফেরাউন রাজাবংশদের তাদের বয়স, তাদের কথাবার্তা হিসাব বের করেন আপনি ফরেন্সিক গবেষণা করে, সেই কল রেকর্ডেরও ফরেন্সিক গবেষণা আছে। সেই ফরেন্সিক গবেষণা থেকেই বিবিসি এই তথ্য পেয়েছে বলে বিবিসির প্রতিবেদন তাই বলছে। আরেকবার একটু আমরা শুনি। And that evening, Prime Minister Sheikh Hasina addresses the nation. এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দিনের পর দিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই বোনরা আহত হচ্ছে, ভাই বোনরা শহীদ হয়ে যাচ্ছে। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে, সবাইকে বলা হয়েছে যেখান থেকে টিকা দেওয়া পারবো ধরে ফেলি। Hasina issues an order. Police and security forces are to use lethal force. This leaked recording, which has been verified by BBC Eye, shows her directing the security response. আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। Throughout the protests, one of those was Chief Detective Haroon al-Rashid, seen instructing police officers in July in Jattabari. The head of the police force in Dhaka, Habib ur-Rahman, gave orders from a central command room. কমিশনারের নির্দেশনা ছাড়া কোনো কিছুই হবে না। গুলির যে নির্দেশনা, এটা সামগ্রিক নির্দেশনা ছিল, যেটা কমিশনার বলে দিয়েছিল। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক, সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। The Home Minister, Azaruzzaman Khan, was in charge of the police. And at the top of this chain of command was Prime Minister Sheikh Hasina. আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। এটি ফাঁস হওয়া একটি ফোন কল, যেখানে 2024 সালের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের কর্তৃপক্ষ ও বিবিসির নিজস্ব বিশ্লেষণ এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। এই রেকর্ডিংয়ে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে আওয়ামী লীগের দাবি ধোপে টিকবে না, এবং এখন শেখ হাসিনার সর্বোচ্চ বিচারিক সাজা দেখাটা শুধুমাত্র অপেক্ষা। কিন্তু তারপরেও আমাদের দাবি থাকবে আমরা যেন বিচারের নামে ফাঁসির জোয়ার না তুলি। বিচার কাজ বিচারাঙ্গন করবে। হত্যাকাণ্ডের যে অপরাধের বিচার গভীরতা, তার যে উচ্চতা, সেই উচ্চতার বিচারেই সাজা হবে এবং এখানে আদালত স্বচ্ছভাবে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সেখানে যেই সাজা হোক সেটা মেনে নেওয়ার মানসিকতাও আমাদের থাকতে হবে। কিন্তু বিচার যে হবে এবং শেখ হাসিনা যে ফেঁসে যাবেন
এটি অলরেডি প্রমাণিত যে তিনি ফেঁসে যাচ্ছেন। এখন দেখা যাক বিচারটা কিভাবে সামনে আসে, কেননা সে যদি নিজে না বলে আমি হত্যাকারী না, তাহলে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিচার হওয়া কঠিন। কিন্তু আদালত প্রক্রিয়ায় কি সাক্ষী, প্রমাণ এবং ঘটনার পরম্পরা উপস্থাপন করা হয়, সেটার প্রেক্ষিতেই বিচারক সিদ্ধান্ত নেন যে কে দোষী। দলীয়ভাবে বলছে শুট অ্যাট সাইট, শেখ হাসিনা বলছে লেথাল উইপন ব্যবহার এবং মাঠে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জুলাইয়ের বর্বরতম হত্যাকাণ্ড। এই তিনটি বিষয় আপনি এক জায়গায় করলেই তখন আর দাঁড় আনার কোনো সুযোগ থাকবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক বিচার কোথায় যেয়ে থাকে।